আমি ডক্টর রাজকুমার পানিগ্রাহী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব RLSY কলেজ, ডিপার্টমেন্ট অব বেঙ্গলি, বাংলা বিভাগের স্নাতক কোর্সের 6 সেমিস্টারের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত ডাকঘর নাটকটি আজকে আমার আলোচনার বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট 1912 খ্রিস্টাব্দে ইংরেজির বাংলার 1318 বঙ্গাব্দে রচিত ডাকঘর নাটকটি অন্যতম একটি সাংকেতিক নাটক। এই সাংকেতিক বিষয়টা রবীন্দ্রনাথের পূর্বে বাংলা সাহিত্যে আর ছিল না। এমনকি রবীন্দ্রনাথের পরেও বাংলা সাহিত্যে কেউ সাংকেতিক নাটক রচনা করেননি। অতএব সাংকেতিক নাটকের সূচনা এবং সমাপ্তি রবীন্দ্রনাথের হাত ধরেই। ইউরোপ সাহিত্যের দ্বারা প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে সাংকেতিক নাটক রচনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। রূপক কিংবা সাংকেতিক নাটকে একটা সংকেত বা চিহ্নকে অবলম্বন করে মূল নাটকের কাহিনী আলোড়িত হয়, কিন্তু সাংকেতিক নাটকে রহস্যের কোনো সমাধান হয় না শেষ পর্যন্ত। রূপকে রহস্যের একটা সমাধান দিতে হয়। অন্যদিকে সাংকেতিক নাটকে একটা অতীন্দ্রিয় জগতের হাতছানি লক্ষ্য করা যায়, বা অতীন্দ্রিয় জগতের একটা বার্তা সাংকেতিক নাটকে বর্তমান। সাংকেতিক নাটকগুলির মধ্যে রবীন্দ্রনাথের অন্যতম নাটক হল এই ডাকঘর। গীতাঞ্জলির যুগে রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ নাট্য রচনা হল ডাকঘর। রাজা নাটকের 2 বৎসর পরে এটি প্রকাশিত হয়। আমি রাজা নাটকের নাম এ কারণেই করলাম, রবীন্দ্রনাথের অন্যতম একটা সাংকেতিক নাটক হচ্ছে রাজা। ভাবের দিক দিয়ে ডাকঘরের সঙ্গে রাজার একটা সাযুজ্য আছে, কিন্তু কাহিনী পরিকল্পনার দিক দিয়ে ডাকঘরের একটা বৈশিষ্ট্য আছে। যাই হোক, সে কথায় পরে আসছি। এই ডাকঘর নাটকখানি গীতাঞ্জলির মতোই এদেশীয় পাঠক সমাজ অপেক্ষায় পাশ্চাত্য পাঠক সমাজে অধিকতর জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রায় প্রত্যেকটি ইউরোপীয় ভাষাতে এটি অনূদিত এবং অভিনীতও হয়েছিল, এবং সর্বত্র এর অভিনয় অতিশয় সমাদর লাভ করেছিল। একথা বললে বোধ হয় অত্যুক্তি হয় না। রবীন্দ্রনাথের আর কোনো নাটক পাশ্চাত্য সুধী সমাজে এত সমাদর লাভ করতে পারেনি। এই সকল দিক দিয়ে বিচার করলে ডাকঘর নাটকখানি একটু বিস্তৃত আলোচনার যোগ্য রাখে। ডক্টর আশুতোষ ভট্টাচার্য, বিশিষ্ট রবীন্দ্র সমালোচক, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যকৃতিত্ব নিয়ে বলতে গিয়ে এক জায়গায় বলেছেন যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে নাটক ব্যতীত যদি অন্য আর কোনো কিছু রচনা নাও করিতেন, তাহলেও তিনি বিশিষ্ট স্থান দখল করিয়া থাকিতেন। রবীন্দ্রনাথের প্রতিভা হলো মূলত গীতিকবির প্রতিভা। রবীন্দ্রনাথের কি কাব্য
কি নাটক, কি গল্প, কি উপন্যাস, কি প্রবন্ধ, সর্বত্র একটি গীতিকবির সুরমূর্ছনা ধ্বনিত হয়। এ নাটকেও সে যে লিরিকটা নেই তা নয়। যাই হোক, ডাকঘর নাটকের কাহিনীতে আসা যাক। কাহিনীটা এরকম: মাধব দত্ত নামে একটা বৈষয়িক লোক, তিনি নিঃসন্তান। তার সঞ্চিত অর্থ ভোগ করার কেউ নেই, তাই পত্নীর পরামর্শে তিনি পত্নীর পিতৃমাতৃহীন ভ্রাতুষ্পুত্রকে এনে পুত্র নির্বিশেষে তাকে পালন করলেন। অল্প দিনের মধ্যেই তার প্রতি তার পরম স্নেহ মমতা জন্ম নিল। তিনি নিজে এ যাবৎকাল উদ্দেশ্যহীন সঞ্চয়ের মধ্যে একটা অর্থ খুঁজে পেলেন। তার সঞ্চয় এই বালকটি ভোগ করবে, এটা ভেবে তার জীবনে তিনি পরম আনন্দ অনুভব করলেন। সংসারের প্রতি অধিকতর আকর্ষণ তার জন্ম নিল। কিন্তু হায়, এ বালক অমল সংসারের কোনো বন্ধনই স্বীকার করতে চায় না। সে উন্মুক্ত জানালার পাশে বসে বাইরের মুক্ত পরিবেশের মুক্ত হাওয়া, স্পর্শ সে অনুভব করতে চায়। জানালার পাশ দিয়ে গ্রামান্তরের দইওয়ালা হাঁক দিয়ে যায়, পথের প্রহরী পাচারি করে বেড়ায়, গাঁয়ের মোড়ল নিজে গায়ে পড়া কর্তব্য পালন করে যায়, মালীদের মেয়ে সুধা পায়ের মল ঝমঝম করে বাজিয়ে বাজিয়ে নিত্য ফুল তুলতে যায়, ছেলেরা দল বেঁধে খেলাধুলা করে। রুগ্ন বালক অমল রুদ্ধ ঘরের মুক্ত জানালার পাশে বসে সে সব দৃশ্য নিজের চোখে প্রত্যক্ষ করে। মাঝে মাঝে তার বাইরে যেতে মন আনচান করে, কিন্তু তার যে ভীষণ অসুখ, বাইরে যেতে মানা, তাই সে জানালার পাশে দেখেই আনন্দ অনুভব করে। বিচিত্র রঙের তকমা পরা ডাক হরকরা চারিদিকে রাজার চিঠি বিলি করে বেড়ায়। অমল শুনল তার নামেও রাজার চিঠি একদিন আসবে। সে উদ্গ্রীব হয়ে সেই চিঠির প্রত্যাখ্যায় বসে থাকে। অমল আরো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। জানালার কাছ থেকে তার শয্যাকে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় কবিরাজ। অভিজ্ঞ কবিরাজ তাকে শরতের আলো বাতাস গায়ে লাগাতে মানা করে। সতর্ক মাধব দত্ত সে আদেশ পালনও করে। রাজার ডাকঘর হতে চিঠি পাবার উৎকণ্ঠা কিন্তু অমলের মন থেকে একটুও নির্বাপিত হয়ে যায়নি। গায়ের মোড়ল তার ধৃষ্টতা দেখে তাকে উপহাস করে। ঠাকুরদা তার শিয়রের পাশে বসে তাকে আশ্বাস দেন যে একদিন রাজা ঠিক তাকে চিঠি দিয়ে পাঠাবে। তারপর এক রাত্রে বাড়ির রুদ্ধ সদর দরজা ভেঙে রাজদূত অমলের ঘরে প্রবেশ করে। সে জানায় রাজা স্বয়ং আসছেন, রাত্রির দ্বিপ্রহরে তিনি আসবেন। তার আগে তার প্রিয় বন্ধুটিকে, এই বালক বন্ধুটিকে দেখার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে তিনি পাঠিয়েছেন। রাজকবিরাজ প্রবেশ করলেন। তিনি সেই মুহূর্তেই ঘরের সমস্ত জানালা খুলে দিলেন। বাইরের মুক্ত হাওয়া ঘরের ভেতরে প্রবেশ করল। প্রদীপের আলো নিভে গেল। সুদূর আকাশ হতে ঘরের ভিতরে কেবল তারার আলো এসে পড়ল। অমল ঘুমিয়ে পড়ল, কিন্তু সে ঘুম
আর তার কোনো দিনও ভাঙল না। সুধা কয়টি ফুল হাতে করে এনে তাকে ডাক দিল। তার ঘুম আর ভাঙল না। বলা ভালো, অমল আর ইহ জগতে নেই, পাড়ি দিয়েছে অতীন্দ্রিয়ের জগতে। এই নাটকের কাহিনী পরিকল্পনার আমরা দেখব পাশ্চাত্য সাহিত্যের একটা ক্ষীণ প্রভাব বর্তমান। ওয়ার্ডসওয়ার্থের ওড অন ইমোরালিটি কবিতার শিশুর সঙ্গে অমলের সাদৃশ্য আমরা খুঁজে পাই। শুধু তাই নয়, এখানে এই কবিতায় যেখানে আর্থের কথা বলা হয়েছে, তার সঙ্গে মাধব দত্তের চরিত্রেরও বেশ সাযুজ্য লক্ষ্য করা যায়। তা বলে কি ওয়ার্ডসওয়ার্থের দ্বারা প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ? এ কথা বলা বোধহয় কোথাও সমীচীন নয়। একটা বিষয় এ প্রসঙ্গে আমাদের জেনে রাখা ভালো, যারা মহাপুরুষ হন তাদের চিন্তা চেতনার সঙ্গে কোথাও একটা সাযুজ্য বা মেল বর্তমান থাকে। এক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থের সঙ্গেও রবীন্দ্রনাথের একটা সাযুজ্য বর্তমান, এ কথা আমাদের ধরে নিতে হবে। এই নাটকে ইংরেজি নাম হলো, অর্থাৎ ডাকঘর নাটকের ইংরেজি নাম হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসে আমরা লক্ষ্য করি যে চিঠিপত্রের আদান প্রদান হয়। ডাক হরকরা সেই চিঠি গ্রামে বাড়িতে বাড়িতে বিলি করেন। এই চিঠির মধ্য দিয়ে একজন তার আপনজনকে আমন্ত্রণ জানিয়ে পত্র দিয়ে থাকেন বা আহ্বান করে থাকেন। অমল ও এই নাটকে আহ্বান বা ডাক পেয়েছেন সেই পরমেশ্বরের। এই জগতে যা কিছু সৃষ্টি সেই পরমেশ্বরের হাত ধরে। আমরা হচ্ছি জীবাত্মা, পরমাত্মা থেকে সৃষ্টি। জীবাত্মা তার সমগ্র জীবন ধরে একটাই আকাঙ্ক্ষা করে চলে, যে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার বাসনা তার মনে মনে ক্রমশ ঘনীভূত হতে থাকে। সেই আকাঙ্ক্ষা তার জীবনের সূচনা থেকে ক্রমশ ধাবিত করে নিয়ে যায় তাকে জীবন সায়ান্নের দিকে। অমলের সেই আকাঙ্ক্ষা ও জাগ্রত হয় এবং শেষে তার নশ্বর দেহ ত্যাগ করে সে পরমেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে। এ নাটকে যে রাজার কথা বলা হয়েছে তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি জগতের আর 5টা রাজার মতো রক্ত মাংসের মানুষ নন। তিনি হচ্ছেন পরমেশ্বর, পরমাত্মা, যিনি সকল রাজার রাজা। তিনি ডাক পাঠিয়েছেন অমলকে ফিরে যাওয়ার জন্য তার রাজসভায়। শেক্সপিয়ার বলছেন এই জগৎটা একটা নাট্যমঞ্চ। নাটকে যেমন কলাকুশলী বৃন্দ অভিনয় করে চলে, যার যেমন রোল সেটা প্লে করার পর সে কিন্তু গ্রিন রুমে ফিরে যায়। ঠিক তেমনিভাবে জগতে আমরা যারা সাধারণ মানুষ, আমরাও একটা অভিনেতা। আমরা নিজেদের মতো করে এখানে অভিনয় করে চলেছি। আমাদের যখন অভিনয় সমাপ্ত হবে তখন আমাদের ফিরে যেতে হবে সেই গ্রিন রুমে, অর্থাৎ নাট্যমঞ্চের ঠিক পেছনে। আর এখানে সেই গ্রিন রুমটা হচ্ছে বা সেই পেছন অংশটা হচ্ছে আর কোথাও নয়, সেই অতীন্দ্রিয় জগৎ, সেই অলৌকিক জগৎ যেখান থেকে আমরা এসছি। আমাদের মৃত্যুর পরে আবার সেখানেই ফিরে যেতে হবে। অমলও ফিরে যাবে সেই পরমেশ্বরের কাছে, আর তাকে সেই যাওয়ার জন্য আহ্বান বা আমন্ত্রণ পাঠিয়েছেন রাজার রাজা বা সেই রাজা। তিনি আসবেন স্বয়ং অমলকে নিতে।
এখানেই বোধহয় ডাকঘর নাটকের সার্থকতা। এখানে একদিকে আমরা যেমন অতীন্দ্রিয় জগতের হাতছানি অনুভব করি, ঠিক তেমনিভাবে ডাকঘর একটা সাংকেতিক চিহ্ন হিসেবে এখানে নির্মিত হয়েছে। এখানে বাস্তবের ডাকঘর বা পোস্ট অফিসের কথা এখানে বর্ণনা করা হয়নি। এখানে ডাকঘর বলতে সেই ইন্দ্রের সভাকে বোঝানো হয়েছে বা পরমেশ্বরের দরবারকে বোঝানো হয়েছে। এই নাটকের সার্থকতা এখানে। যা বাংলা সাহিত্যে তো বটেই, এমনকি রবীন্দ্র নাট্য জীবনেও তা একটা বিশিষ্ট স্থান দখল করে রয়েছে। আজ এ পর্যন্তই।